সকালবেলা সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানলা দিয়ে সূর্যের আগুন রাঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে ছাড়া, গন্তব্য আনন্দপুর। পদ্মজার মেট্রিক শেষ হলো আজ 3 দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুজল পদ্মজা। পুরো 1.5 মাস পর পূর্ণা, প্রেমা, প্রান্তরের দেখা পাবে। খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানলার বাইরের দিকে তাকিয়ে আকাশ দেখছেন। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। শুষ্ক চক্ষুদয় যখন তখন সজল হয়ে ওঠে। কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23-24 বছর হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে বেশ ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে জিজ্ঞাসা করেন, কে তুমি? ছেলেটি হেমলতার কথা ধরনে বিব্রত বোধ করলেন। ইতস্তত করে বলল, মুহিব। মুহিব হোসেন। হেমলতার টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, বারেক হোসেন তোমার বাবা? মুহিত ভদ্রতার সহিত বলল, জি। হেমলতা কী যেন বলতে চেয়েছিল, বলতে পারলেন না। তার আগে মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপর হন্তদন্ত হয়ে চলে গেল। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল তারা। গোপনে বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। এরপর দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়িতে উঠেছে। এখানকার ছেলেমেয়েদের ক্ষমতা খুব। তারা খুব সহজ কারণে বাবা মার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে। হেমলতার অবজ্ঞার কপাল কুঞ্চিত করে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝলেন মুহিব খুব ভালো ছেলে, নম্র, ভদ্র, জ্ঞানী, মেধাবী ছাত্র। বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হলো মুহিবের নজর সৎ। হেমলতার চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক 17 বছর পর বারেক হোসেনের ছেলেকে নিতে আসেন। যেদিন আসেন এর পরদিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মুহিবের বউ হিসাবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, অথচ বোঝা গেল না। নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় 2 ভাই মুমিন, রাজীব। দুজনে চাকরি করেন। মুমিন বিয়ে করেছে, বউকে ডাক্তারি পড়াচ্ছে। সমর্থনে আছে পুরো পরিবার। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক, ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন, আমার মেয়ে নাই, ছেলের বউরাই আমার মেয়ে। আপনার মেয়ে যতটুকু ইচ্ছা পড়বে, আর কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দের সহিত জবাব দিলেন, পদ্মজা আইয়ে শেষ করুক, এরপর না হয়। বারেক হোসেন হেসে বললেন, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়িয়ে, গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। প্রেমা প্রান্তর বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিচ্ছে, দূরের রাস্তায় দেখছে। মোর্শেদ হেমলতার পদ্মজাকে আনতে গঞ্চে সেই গেল, এখনও আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরখা পরা 2জন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল। পিছনে প্রান্ত এবং প্রেমা। ছুটে এসে বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেল। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করছে। বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে। মনে হচ্ছে বছর পর দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করছে। সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয়নি। পদ্মজা কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিহমিত হয়ে উঠল। সে স্নেহার্দ্র কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। উৎফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলো এক বোনের প্রতি আর এক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে। পদ্মজা বাঘারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিল। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন। এরপর তাড়া দেন, দেখো মাইয়াদের কারবার, মানুষ আইতেছে আর এরা রাস্তায় কান্ডাকাটি লাগাইছে, হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কী হলো না হলো সব পূর্ণা বলেছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাক বিতণ্ডায় লাগিয়ে দিল। সে কি কাণ্ড, তুমুল ঝগড়া লেগে গেল। এরপর দুজনে বিচার নিয়ে হেমলতার কাছে গেল। তখন পদ্মজা শুকনো কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করছে।
পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে। বিয়ে পড়ছে আমার, আইএস শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আমার না ইচ্ছে তোকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষণকাল, এরপর বলল, আমার কি যেন হয়েছে, পাল্টে গেছে। কীরকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান, আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল। সে কি সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছু হয়নি। পূর্ণার সীমাহীন আশ্চর্য নিয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন সাহ নামের মানুষটার কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর, সহ্য করতে পারবেন? সত্যি ভালোবাসা থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়। পূর্ণা দ্বিধাভরা প্রশ্ন করল, আপা, লিখন ভাইয়ের কী হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকেই বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড় মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন সাহর পাশে নামানো নয়। কত স্বপ্ন দেখলো সে লিখন সাহু আর পদ্মজাকে নিয়ে, সব স্বপ্ন গুঁড়োর বালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি খুব কষ্ট পাবো। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণার গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়া নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল, বিরক্তি হতে বলল, ধ্যাত। বাতাসটা গরম গরম ঠেকেছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলছে। এত এত গাছগাছালি চারিদিকে, তবু এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালো। মোর্শেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখকানা বিমর্ষ চিন্তিত। হেমলতা প্রশ্ন শুনলেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বলল, বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার জন্য। হেমলতার চোখ দুটো ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বলল, তোমার ইচ্ছে হলে নিয়ে আসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকালো। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবেন। মোর্শেদের চোখের দুটি দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বলল, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকলাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। চোখ দুটোতে অসত্য স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেখায়, মায়েরারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান, মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটপট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি দুপা এগিয়ে আসেন, বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মান খুইয়ে দিও না। আমি তারে কোনো কালে ভালোবাসি নেই, বাসলে তোমারে বাসছি। হেমলতা অবাক হয়ে চোখ তুলে দেখান। ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। ঝাপসা চোখ মেলে এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন। সত্য হোক কিংবা মিথ্যা, হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখে পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। লাউ, শিম, লতা, পুঁই শাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকি মাছ। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। 2 দিন আগে ঢাকা গেল তারা। হেমলতার বড় বোন হানির মেজমের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গেছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরুর থেকে। তার মা তাকে রেখে পাশের এলাকা দিতেও আপত্তি করেন, আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব এখন ভাবার সময় না। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্না করে নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই। পরিবেশ ঠান্ডা, স্তব্ধ, এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্ত, প্রেমা উঠোন জুড়ে মার্বেল খেলছে। হিমল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা, প্রান্ত বিকেল খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষে হলে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আব্বা আম্মা চলে আসবে। হিমল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল ওড়না উঠছে। আকাশে কালো মেঘ ছয়ে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কু গাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে
গেটের দিকে বারবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে আকাশ ভেঙে বৃষ্টি পড়ল। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার উপর থাকা তালগাছ অবাধ্য বাতাসের তেজে এক্কেবারে ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটতে গেল নিজের রুমে। বিছানার উপর কাচুমাচু হয়ে বসলো। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে। বৃষ্টির বেগ বেড়েই চলছে। এত সব শব্দ বেশি করে আরেকটি শব্দ কানে এলো। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপর খুশির আওড়ালো, আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো। সদর ঘর অন্ধকারে তলিয়েছে। জানলা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষ অবয়ব। সাথে সাথে সর্বাঙ্গ অসাড় হয়ে গেল। পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না কে আপনি? একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওয়ালদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটা শুনে আরও ভড়কে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষ সাথে কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় কড়াঘাতে শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দুহাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো, আম্মা কই তুমি? আমি খুব একা আম্মা, আম্মা। পদ্মজা কান্না থামালো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে, আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলছেন, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো। কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলেন। বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমিন বলল, আচ্ছা খুলতে হবে না, আপনি ভয় পাবেন না, প্লিজ আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্য তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবু সাবধানে মান্নায় সে দরজা খুলল না। বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞাসা করবেন না? জানি। আমি অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো, কীভাবে? আমাকে চেনেন? না, কিছুক্ষণ আগে নাম বললেন, তখন তো ভয়ে কাঁপছিলেন। নাম শুনেছেন? বাহ। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতার প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন? কিন্তু এত তাড়াতে হবে না। বৃষ্টি কমলেই চলে যাব, কষ্ট নেবেন না। খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধারের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু, আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায় বলবেন না? আম্মা আব্বা ঢাকায়, আজ ফেরার কথা। আর আমার দুই বোন আর ভাই নানা বাড়িতে, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনও আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারে বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছে না। এদিকে আকাশের অবস্থা ভালো না। রাস্তাঘাটে মানুষ নেই, ঝোড়ো হাওয়া বইছে। আরও কিছুক্ষণ পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রামিজ আলী বারান্দায় এসে হুকা টানছিল। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনি ধপধপে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, ক্যাডা আপনি? কারে চান? বাসন্তী কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে রামিজকে দেখে লম্বা করে হাসেন। বললেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো,
তো আপনি কার বাড়িতে যাইতেছেন? মোর্শেদের বাড়িতে। রামিজ আলী বিরক্ত ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোর্শেদ আর কী লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়ে গেল। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনোই পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রামিজ আলীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রামিজ আলী চক্ষুদের যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘ নাচিতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব হচ্ছে। তিনি প্রবল উৎসাহ নিয়ে বললেন, হ্যার পরের বউয়ের জানে না? থাইন কই আপনি? রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা। হ্যাঁ, এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনি আমারে সাহায্য করেন। গ্রাম ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রামিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হাঁটিয়ে উঁচু স্বরে বললেন, আপনার জায়গা করে দেওয়ান আমরা কাম। আপনি চিন্তা করেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তের চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রামিজ আলী প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা। প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাকেন, আমি আরও কয়জনেরে লইয়া আইতেছি। রামিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে আসেন। সৈয়দ রজব, মালেক, কামরুল নিয়ে ফিরল। সবার হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তার দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার উপর ঝড় বৃষ্টি নিয়ে ছুটতে আসেন। পদ্মজা উৎসুক হয়ে টয়লেটে যাওয়ার প্রয়োজন। প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহস পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুজে আয়তল কুস্তি পরে বুকে ফু দিয়ে তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাবটা কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে থেকে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমির চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাট। পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষের উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে। বাতাসে শুকোতে আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না তো। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করলো। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলে বৃষ্টি কমলেই চলে যাব, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টি আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতে পদ্মজা আমিরকে খেয়াল করলো। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আব্বা আম্মা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্তি করে তুলল। এত ঘাটতারা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠোনে পায়ের শব্দ, কয়েকজোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে থেকে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রামিজ আলী চেঁচিয়ে ডাকেন, কই রে মোর্শেদ, অকাম কইরে এখন লুকাইয়া আসস কেন? বাহার হ, তোর অকাম ধৈর্য লইয়া আসি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে, গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে কেউ নেই? উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললে, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তাই এখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রামিজ আলী প্রশ্ন করলেন, বাড়িতে কি কেউ নেই? আমির বেশ সহজ সরল গলায় বলল, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো। তাছাড়া পদ্মজার এটারই ভয় ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তার নয়। বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়ি উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমিরের কথা শেষ করতে পারল না। রামিজ আলী চেঁচিয়ে আশেপাশে বাড়ির মানুষকে ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আর সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভড়কে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বলল, তোমার কাছে এইটা আশা করিনি। তোমার আব্বারে ডাকতেছি, উনি যা করার করবেন। আমির বিরক্ত নিয়ে বলল, আরে আজব, কি শুরু করছেন আপনারা?
সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা, অকাম করবি আর ছাইড়ে দিমু। আমির চোখ লাল বর্ণ ধারণ করে, রেগে গেল, চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে সাদা চোখ ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মায়ের সে খায়নি, তবে আজ সুযোগ। পুরো গ্রামবাসী একদলে সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টায় লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতেছি না। আমি রাগে শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সৈয়দের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রামিজের উস্কানিতে মানুষ জমে গেছে, সবার হাতে হাতে টর্চ, হেরিকেন। আধার নেমে এসেছে। আমি আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন মিলে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ্বরে বলল, শিউলির আম্মা, কয়জন লইয়া মাইয়েটারে বাইর কইরা আনো, লুকাইছে নটি। গ্রামটা নটির ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে আছে, দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কোনা কথা কানে এসেছে। চারপাশে যেন ভনভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপটা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ি, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির আম্মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল করছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতা অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙব। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠল। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসে শুনলে মরে যাবে, আপনারা এমন কইরেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলিতে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটা বুকের ওড়না পরে রইল ঘরে। 3-4জন মহিলা শক্ত করে চেপে ধরল। পদ্মজাকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমি চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহাল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজা বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল, চেঁচিয়ে বলল, আমার আপারে এমনি ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বোনের রস বাইরে গেছিল, এজন্য খালি বাড়িতে ব্যাটা ছাড়া ডাইকে আইনা রস কমাইতেছে। পূর্ণার গা রিরি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্য করে বলল, তোর মা যেন হের মাইয়ার এমন হয়েছে, নিজেও এমন কিচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে উঠল। মহিলা বলে যাচ্ছে, বুঝলো, তোমরা সবাই মা এক বেশ্যা, মাইয়ারাই বানাইছে আর এক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল। আক্রোশ শরীর কাঁপতে লাগলো। রিনা সহ 2জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত করে পিঠময় ছড়িয়ে দিল। চোখের মনে অন্যরকম হাওয়াতে মনে হচ্ছে কোনো পেতাত্তা রাগে ফোঁসফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভিতরে কেউ ঢুকছে, তাই সামলে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্দা লাগবো। পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে সৈয়দ ছড়া আরও 3-4জন এগিয়ে আসলো। অন্ধকারে ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্ত্যক্ত হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যা জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশে কালো মেঘটা ঘনঘটা পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী 5জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা। মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকালেন। জলের বৃষ্টি ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে।
তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কা তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। এরপর বলল, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুকনো হাসি হেসে বলল, আর কিছুক্ষণ আইয়া পড়ছি। হেমলতা কিচ্ছু বললেন না, নিরুত্তর বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওয়া হিমেলের বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করলো। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত দুটি চোখ মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদ হাতে হাত রেখে বললেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে পড়লেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারঘাট দেখা যাইতেছে। মোর্শেদ হেমলতার হাত ছেড়ে দূরে তাকালো। অলন্দপুরের বাজারটা ছোট্ট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে হাওয়া বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আত্মনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা আকুতি করে ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না। আমির ক্রোধে উন্মাদ প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকটময় উত্তেজনা ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রামিজ আলী কামরুলের নরম নিঃস্বার্থ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্য ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিচ্ছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারে সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাত বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বে একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল। গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন? পূর্ণার হাত সৈয়দ আলগা করতে সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা। পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দুফোঁটা জল পড়ল। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে নিল। রামিসের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে বান সৈয়দ। পূর্ণার কানে কথাটা আসতে সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা চড়ে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিস করে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটা দুঃসাহসিকতার কাজ করে বসল। সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সৈয়দ মাগো বলিয়ে কুকরিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা লাথি দিল। দু তিনজন গ্রামবাসী মনে হয় মায়া উদয় হলো, ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে শুপচে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতের শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলির প্রান্তের কান বরাবর থাপ্পড় মারতে প্রান্তের মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন, মনে মনে ভয় পান। কেশে গলা পরিষ্কার করেন, দুই হাত তুলে চেঁচিয়ে বলেন, তোমরা থামো, এটা কি করতেছো? থামো কইতেছি, সবাই সইরে আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাচুমুচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রয়েছে, দুহাত বুকের উপর। লম্বা চুলগুলো কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণার যেন পাঁজরগুলো মরমর ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আটকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরতে যাইবে না, যান এখান থেকে। মঞ্জুরা পদ্মজার
কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোক নিয়ে পূর্ণাকে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2-3 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যাই। হিমেল নাক টেনে টেনে কাঁদছে। জপ করছেন হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বলেন, আমরা বাড়িতে গিয়া বইয়া আছে মনে হয়, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিন গলায় বলল, তাই হবে। দুজন হেঁটে রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগে। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অবধি চলে যায়। মহিলাটি অভাব দেখে বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপর নিজেকে মনকে বুঝ দেন, না না, হে আইবে কেমনে, আর আইলেও যাইবগা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরু দুরু করছে, ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে, মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড় দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটতে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করে, তুমি দৌড়াইতেছে কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসে দমকে উড়িয়ে দিল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢোকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করে বলে, মেয়েটিকে? হেমলতার প্রশ্ন কারো কান অবধি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে উঠল পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মজার কাদা রক্ত মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠল, পদ্মজা রে! পদ্মজার বুক ধড়াস করে উঠল। অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল দুই হাত ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো, পারল না। ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা আম্মা। হেমলতার পৃথিবী থমকে গেছে। বিধ্বস্ত, পর্দাহীন, কাদামাখা, রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকেন, বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণা যেন কলিজায় বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যার একই রূপ। কে করলো? কাপা কণ্ঠে বলল, পদ্ম, আমার পদ্ম। হেমলতা বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠলেন। বললে, আম্মা আম্মা। হেমলতা পদ্মজাকে আরও জোরে চেপে ধরেন বুকের সাথে, দৃষ্টি স্থির। বুক হাঁপড়ে মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে রেখে উঁচু গলায় বলেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এইনে কেন? কি হয়েছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজনে ভয়ে কাঁপছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিস্ময়ে কিংকর্তব্যবিরূপ। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন। মিনমিন গলায় বলেন, আমি ছেলেটারে মারতে কই নাই। জলিল, সৈয়দ আর মঞ্জুর ছাড়াই নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না কেন? আটকাইছি বইলা মাইয়েটা বাইচা আছে, আর এমন নটিদের বাঁচার অধিকার নেই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সৈয়দ, জলিল আর মঞ্জুর ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মাজিদ হালদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতার সমতুল্য ভাবেন। 25 বছর ধরে অলন্দপুরে সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছেন, অন্ধকার গাঢ় হতে গাঢ়তর হচ্ছেন। হেমলতা কিছু হিসাব মেলাতে পারছে না। অনেক বছর আগের ঘটনা, এই ঘটনা হুবহু এরকম কি করে হলো? তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করেন। কামরুল মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে, সৈয়দ, জলিল আর মজনুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ি পাহারা থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে। ভিড় কমতে কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খায়। মোর্শেদ এগিয়ে আসে, 2 হাতে 5 কলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকায়। বিজলির আলো পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটা হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি। অনুভূতিটার নাম বোধহয় পিতৃত্ব। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকলে ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন।
ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলছে তারা। হেমলতা গরম পানি দিয়ে পদ্মজাকে গোসল করালো, জামাকাপড় পাল্টে দিল। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে রইল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যাই। মন দুর্বলতা শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু খেলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আচ্ছা, আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়ল বুকে। হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে। এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণা কান্না দেখে পদ্মজা ডুকরে কেঁদল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন। সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাচুমুচে হয়ে দাঁড়িয়ে আছে। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হিমল কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে বাইরে পা বাড়ালেন। মঞ্জুরা বারান্দায় ঘর থেকে উঁচু কণ্ঠে বললেন, রামদা ব্যাগে ক্যান ঢুকাইছিস? আর কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে পড়লেন। একমাত্র মঞ্জুরার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোঁপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সব কিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেটের শব্দ পেয়ে চমকে উঠল। উৎসুক হয়ে তাকিয়ে দেখলেন হেমলতা ঢুকেন বিধ্বস্ত অবস্থায়। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছেন। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেছেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিস করে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠ ভয়। পদ্মজার দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছনে। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছে। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণ স্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালো। ঝড় শেষে আকাশে ধপধপে সাদা। অন্ধকারটা কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিছু বললেন না। গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মজা আর কিছু বলেন না। হেমলতা উঠোনে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়াও। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যর মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগ হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দুই বোন চাওয়াচাওয়ি করলো একবার। হেমলতা রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখল। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীর সেরা মানুষগুলোই বাঁচার অধিকারী হয়, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে মানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষী আত্মহত্যা করা উচিত। আর আমি মনে করি এতে কোনো পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। সেই মেয়েদের এসব কি শিক্ষা দিচ্ছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠল। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। এখন যদি মেয়েরা যদি এতটুকুতে দুর্বল হয়ে পড়ে, কিভাবে হবে? ঠিক আগের মতো মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে? অন্য মেয়ের সাথে নোংরামো করবে না, তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজেদের। রাগের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকোনো হিংস্র শক্তি আছে, সবাই প্রকাশ করতে জানে না। নিজেকে চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনা মনে রেখে নিজের ভেতরে লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ। সাথে রাখিস
সময়ের সাথে মুঠো খুলে মেরুদণ্ড সোজা হতে দাঁড়াতে পারে। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগতে, এটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। দপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলেন। হেমলতা হাত উঠিয়ে বললেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটুটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা রক্ত বমি গলায় আটকে এসেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দুপায়ে জাপটে ধরল পূর্ণাকে। কী আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরা বললেন, পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবার হাসেন। ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরা সারা মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধবোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানে পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলছেন। আলো ফুটছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠোনের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠোনে পা রাখলেন। তখন মগা আসলো। এসে খবর দিলেন বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হচ্ছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার শোক সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখে নিস্তব্ধ থেকেছিল। এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখা আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসের হালকা হাওয়া, সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে ওঠে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়া আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পিছনে দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্মপা, তুমি ডরাইও না, তোমার কিছু হইব না। চারিদিকে নিঝুম নিস্তব্ধতা, ঝিমধরা প্রকৃতি। ঘামে দরদর করে তৃষ্ণার্ত রাখল। হাঁপিয়ে কথা বলছে। স্কুল যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছরের রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা। রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুলের মাঠে অনেক মানুষের ভিড় জমেছে। রাতে ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি। তবুও প্রায় 500 মানুষ এসেছে। ঘটনা ঘটেছে পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায় পাড়ায়। যথাযথ বিচার কার্য শুরু হলো। পদ্মজা আর আমির দুজনকে দুদিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রামিটারি কামরুল মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রামিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলা পদ্মজার ঘর থেকে বাইর হইতে। বাড়ি তো আর কেউ আসিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাসির ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকে বের হতে দেখেছেন? আমির আলী দৃষ্টি স্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইর হইতে দেখেছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রামিজ আলী থমকে গিয়ে পরপর হুঙ্কার দিয়ে উঠেন, এই অচেনা ছেঁড়া খালি বাড়িতে কোনো ছেড়ির কাছে কেন যাইব? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ ঢাকতে পারেন না। আপনার ছেড়ি বলে কিন্তু ছাড় নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছে, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছে। আমির আর পদ্মজার বেলা সেটি হয়নি। মজিদ মাতব্বর ক্ষমতায় এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রামিজ আলীর। কামরুল চুপসে গেছেন। সামনে নির্বাচন। মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে কেন গেল? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন।
তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমি সহজ গলা বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়িতে যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, কষ্ট হয়। হারুন রশিদ বলেন, যখন দেখলা ছেলেটা বাড়িতে একলা, তখন বাইর হইলে গেলা না কেন? আমি সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসে নাই এমন কিছু হতে পারে। আর আমি পদ্মজার দিকে একবার তাকালাম, পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে তা সবাই জানে। আমি প্রথম দেখে অনুভূতি হয়ে পড়ি, তাই মস্তিষ্ক একেবারে কোনো বিপদের আশঙ্কা আসে নাই। মজিদ মতব্বার ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবু স্বাভাবিক থেকে বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেওয়া অপরাধ। মজিদ মতব্বর কামরুলের দিকে লক্ষ্য করে বললেন, সৈয়দ, মঞ্জুর, আরেকটা কে জানি, কোথায় তারা? কামরুল দিলেভাবে বলল, পাই নাই খোঁজ, মনে হয় ভয়ে কোনখানে লুকাইছে। রামিজ আলী হঠাৎ গম গম করে উঠলেন, এইটা আমি মানি না। তারারে আপনার ছাইরা দিতে পারেন না? আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমন নিজের ছেঁড়াকে ঢাইকে রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমি রেগে গিয়ে রামিজ আলীকে ধরতে এলেন। মজিদ গর্জন করে বললেন, আমির। আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলেন। হারুন অতিশয় ধূর্ত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যা হোক, বদনাম তো বদনাম। মজিদ সবার প্রশ্নর কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসী উদ্দেশ্য করে বলেন, আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলে, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন, ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন, কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে, পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুব ভালো মেয়ে, আর আমার ছেলেকে সবাই চেনে, সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করা, শাস্তি দেওয়ার। পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তা যুক্তিযুক্ত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেই না, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা মোর্শেদ সহ উপস্থিতের সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বর প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে? সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করেছে। রামিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলো চোখ ছানা পড়া। মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন, আজ এখানেই। হেমলতা কথার মাঝে আটকে গিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বর প্রস্তাব চেয়ে এই প্রস্তাবে হেমলতা রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্ত দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময়, কিংকর্তব্য বিমূঢ়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করল। আশপাশ থেকে ফিসফুসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহে সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাক চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মুহিবের সাথে যখন আলোচনা বিয়ের হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন শহর নামে একটা মানুষকে মনে পড়েছে, এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলো ভোতা, যা হওয়ার হবে, সেসব নিয়ে ভেবেচিন্তে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদা হেমলতা স্বয়ম্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকে কটু কথা কানে আসে, পদ্মজা আমি দুজনেই চরিত্র খারাপ, এই জন্য বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে, কিন্তু তলে তলে তো নিজেরাই জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে কয়তো ছেড়ি পেট বাতাইছে, রাইতে বাপ মারে পায়ে ধইরা বিয়ে ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে উঠল, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরকাখানার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে করছে। হেমলতা পদ্মজার একসাথে শক্ত করে চেপে ধরেন। মানুষের ছায়া ছেড়ে যাওয়ার ক্ষেতে রাস্তা দিয়ে যাওয়া পথে তিনি বললেন, জীবন খুব ছোট, এই ছোট্ট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিত না।
ভালো খারাপ মিলিয়ে জীবন, তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কী আসে? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের মানুষ আজ এসেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে মনে তোর গুণগান গেয়েছে। তারা মনে করেন, বিশ্বাস করেন তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চাইছিল। সবার করে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সাথে আলমনামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখেরাত দুটোই হবে। একদিন এদের শাস্তি হবে, এই কথাটা ভেবে খুশিয়া। ভুলে যা বাকি জীবন পড়ে রয়েছে, সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষদের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে দিল। আচমকা হেমলতা মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজার খাদনা থামাতে বলতে চাইলেন। হেমলতা ইশারায় চুপ করে দেন। পাশে বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরে রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতে চোখ দুটো ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে নেন, বড় বড় নিঃশ্বাস ফেলেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছন্দ গাম্ভীর্যের সহিত বলল, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা। জানলা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দা ঘরে উপুর হয়ে শুয়ে আছে। বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসলেন। হেমলতা পদ্মজার দিকে মুহূর্তে কাল তাকিয়ে রইল। পদ্মজার নখ খুঁড়ছে। হেমলতা বললেন, ঘুম আসে না? পদ্মজা মাথা দুই নাড়ালো। হেমলতা আর কিছু বললেন না। পদ্মজা পিনপতন নীরবতা কাটিয়ে বললেন, মেজো আপার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছেন কি না, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিলেন। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলেছিল 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশুনো নেই, জ্ঞান যথেষ্ট কম, রকচটা লোক। এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি। ভয় হয়, না জানি কেমন হবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বা তখন আমি দেখি নাই। বিয়ের দিন আয়নার মতো দেখি। কালো একটা মুখ, চোখ দুটো গভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখায় মনে হলো আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে, রাজ্যটক। একজন হিন্দু দিতে বলেছিল সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাক কুঁচকেছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি হয়েছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি দিয়ে রক্ত আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে গিয়ে বলো, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল। অপ্রতিভূত হয়ে উঠল। তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইলেন। হেমলতা নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিলেন, বিড়ি ফুঁকছেন। হেমলতা প্রতিটি বুড়ো হয়ে যাওয়া মনটা দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে। ব্রিজের দক্ষিণে হাওয়ায় তীব্রতা খুব বেশি। এখানে এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটা পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলেন, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞাসা করল না কোন দিন বলবে। নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্তে কাল স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা, খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করলেন, আমি আছি আম্মা, সামলে নিব। ঘরে যা, রাত হয়েছে অনেক।
পদ্মজা উঠে বসলো, ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতো পরলো, বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন। বালিশের নিচে দুটো কাগজের ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নেন, পদ্মজার উদ্দেশ্যে বলেন, পদ্মজ, এগুলো কি? হেমলতা ভাঁজ খুলেন। পদ্মজা ফিরে তাকান। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গ বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে, শরীর কাঁপিয়ে দিল, মাটি যেন 2 পা টেনে নিল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন, পদ্মজার দিকে একবার তাকান। এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে নেন। পড়ার শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে, মাথা নত করে দাঁড়িয়েছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে, দুভুরু প্রসারিত করেন, শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে, আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বললেন, যখন ওনারা শুটিংয়ে আসেন। পদ্মজার মনে হচ্ছে এক্ষুনি সে জ্ঞান হারাবে, কিন্তু কিছুই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছিল যেন অজ্ঞান হয়ে পড়ে থাকে, তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন। পদ্মজা অস্বাভাবিক কাঁপছে, বারবার নিচের ঠোঁট কামড়াচ্ছে। পদ্মজাকে হেমলতা চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রাগকে যেও না। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপরে সূর্যটা উঠছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়ন প্রস্তুতি চলছে তোড়জোড়, সবাই ঘেমে একাকার। বাড়িতে প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ, হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরছে সূর্য ওঠায় মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ সিদ্ধ চালের ভাত রান্না করেছে, ফিরনি রাজহাঁসের মাংস রান্না করেছে। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগে এই ঘটনা ধামাচাপা পড়েছে 95 ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়িতে। সবার মধ্যে নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না, চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মজা, মঞ্জুরা আর শিউলি মাকে কাজে সাহায্য করেছিল। হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করেন। পূর্ণার দু চোখে জলের নদী। পদ্মজা বিছানার উপর পা তুলে বসল। পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মজার কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোর ক্ষতি, দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা, তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমকে দিয়েছিস, এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পেরেছ আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে এসে একটা বালিশে বুকে জড়িয়ে দায়সারা ভালো বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারতেছি না। পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়াল না। পূর্ণা গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গত রাতে কী হয়েছে জানিস? কী হয়েছে? পদ্মজা চারিদিকে চোখ বুলিয়ে বলে, তোর নায়কের ভাই এর চিঠি আম্মার হাতে পড়েছে। পূর্ণা আঁতকে উঠে বলল, সে কি, কখন, কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি গেছিস, তখন চিঠি দুটো বের করেছিলাম, বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দেই, আর মনে নেই। এরপর অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো। চিঠির কথা ভুলেই গেলাম, বারান্দায় ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনার ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেল। প্রশ্ন করল, আম্মা কি বলছে? পদ্মজা ছোট দুটো উল্টিয়ে যেন ভাবে, এরপর ব্যথিত স্বরে বলে, তেমন কিছু না, এই জন্য আরও ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞাসা করছে। আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, ঘুমাও গে, শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল। কপালে ভাঁজ করে কিছু ভাবতে লাগলো। পূর্ণা বলল, আম্মা তোমার মুখ দেখেই বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না। পদ্মজা অন্যমনস্ক হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্ত নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসোনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিক সময় করে করে পড়তে, বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলেই তো করব, সমস্যা নেই। তোমার এই ন্যাকা কথা আমার ভালো লাগে না আপা। পদ্মজা হেসে ফেলল। পূর্ণা রেগে কথা বলে না। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলে, গত রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলছে। প্রথম দেখে নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি, এতটাই ভালোবাসা। আমার তেমন কোনো অনুভূতি হয় নাই তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষকে চিঠি পেয়েছিলাম, সব কিছু নতুন ছিল, তাই একটা ঘুরে গিয়ে নতুন অনুভূতি সাক্ষাৎ পাচ্ছিলাম। আমার ভালোবাসার কথা শোনার পর মনে হচ্ছে আমি ওনাকেই ভালোবাসি। সবটাই মোহ, দূরে যেতেই উবে গেছে। তবে উনি অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে তুলে
দিলে আমাকে কোনো ভুল হবে না, কিন্তু এটা কল্পনাতীত পরিস্থিতি পাল্টে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার ওই কালাচাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজার চোখ ছোট করে জিজ্ঞাসা করলো, কালাচাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপর গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাত কপাল চাপড়ে বলল, এখন লিখন ভাই, যা, তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দিব। এখন আয়, ঘর থেকে বের হ, মুক্ত, সোনামণি, রেজিনে আসছে, তোর সাথে কথা বলবে, আয় বলছি। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্যমামার রাগ কমেছে, মোড়র বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ। হাওয়ালদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতে দেখেছে, আবার দেখার সুযোগ হতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওয়ালদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে। মগা মদনসহ আরও দুজন ভৃত্য মোড়ল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজা শাড়ি পরাচ্ছে হেমলতা। পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হয়ে ও পড়েছে। পদ্মজার কখনো ইচ্ছে করেনি, তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষ, চোখে কাজল এঁকে দিল, ঠোঁটে লিপস্টিক দিয়ে গিয়েও দিলেন না। মাথায় মাঝ বরাবর সিথি করে চুল খোপা করে পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমক সরে বলল, এতক্ষণ লাগে? হেমলতার কোথায় বোধ হয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আপারে কি সুন্দর লাগছে। পদ্মজার লজ্জায় মিলিয়ে গেল, চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বলল, শুধু রূপে চারিদিকে আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যমতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরল, এক নিঃশ্বাসে বলে বলল, আল্লাহ, পদ্ম, তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে স্বপ্ন দেখতেছি। ইয়া মাবুদ, শাড়িতে তোর পরি লাগছে, বাড়ির সবাই ফিট খাইয়ে যাইব দেখিস। পদ্মজা কী বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘোমটাটা টেনে দিল। লাবণ্যকে বলেন, তোমার সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করলো, আম্মা তুমি এসো। হেমলতা হাসেন। পদ্মজার মাথায় হাত রেখে বলেন, কয়দিন পর থেকে এরাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটো ছলছল করে ওঠে, ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে, 2 মাস আগে হলে তিনি 7 রাজার ধনের বিনিময়ে মেয়ের বিয়ে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধড়ফড় করছে, মায়ের যেন কী হয়েছে। সে পিছনে ফিরে থাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে মুখ ঘোরান, চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত মুছেন। সদর ঘর থেকে কোলাহল। পদ্মজা ঘরে ঢুকতেই সব চুপ হয়ে গেছে। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল, আম্মা, কাকিম্মা, ভাবিমা, আপারে এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো, অলঙ্কার জলজল করে 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজার চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমির। সদর দরজার মুখে দাঁড়িয়েছিল পদ্মজা। পদ্মজা থেকে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির। আমির খুব লজ্জা পেল। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশা আল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজা রগে রগে কাঁপন ধরে। এত লজ্জা মানুষ কী করে হয়? আমিরের মা ফরিনা বেগম ধমকেশ্বরে বলেন, বাবু, এই নে বয় আইসা। আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতা সদর ঘরে প্রবেশ করে আমির ধড়পড়িয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। হবু শাশুড়িদের প্রতি আমিরের এত দরদ দেখে ফারিনা খুব বিরক্ত হলো। পাশ থেকে ফারিনার যা আমিনা ফিসফিসিয়ে বলল, মেয়ের রূপ আগুনের হুলকা, বাবু এইবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিজার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতো, বাবু, তোর জন্য চাঁদের লাখান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ, কী দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার। আমির হেমলতার ভক্তির সাথে প্রশ্ন করলেন, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বলল, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বলল, মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসে নাই বাড়িতে। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা অঙ্গে সোনার অলঙ্কারে পূর্ণ হলো। রূপও বেড়ে গেল কয়েক লক্ষ গুণ, যার কোনো সীমা নেই। যার সাথে পদ্মজা কথা বলেছে সেই এগিয়ে এসে
বালা নয়তো হাড় পরিয়ে দিচ্ছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে, পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানীর আপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ হয়ে বলে, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার জন্য। যেখানে দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা, পূর্ণা ও রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসে ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে তীরে। নৌকায় কে ছিল দেখা যায়নি। রানী নৌকায় উঠে পড়ে। কারোর সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যাচ্ছে। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করলে, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল ভাই? যার কথা ভাবছিস? কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলে, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? হ্যাঁ, চলে গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর, আমায় কোলে নিয়ে আদর করতে মন চাইছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালাচাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কী সব কথা, ওনার বোনেরা আছে। লাবণ্য, রানী, যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো। রানী কাঁদোকান্ত হয়ে বলল, দা ভাই, থাকি না। আমি চোখ রাঙিয়ে তাকালো। ধমকেশ্বরে বলল, যেতে বলছি না। লাবণ্য বিরক্ত হলো। ইস বলে পদ্মজাকে বলল, আয় ওইখানে যাই। পদ্মজা, থাকুক, তোরা যা। আমির কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা, পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমিরের দৃষ্টি কঠোর করতে লাবণ্য, রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরল। পূর্ণা পদ্মজাকে হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল, একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা করছি। পূর্ণা ছুটতে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতে পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা একা কথা বলা ঠিক নয়। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে। আর কি বাকি আছে? পরিমাণ না বাড়াই ভালো। পদ্মজার কথা বলতে একটু গলা কাঁপেনি। বাড়ির ভিতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে, আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্ম ফুল, পদ্মবতী। এজন্য লিখন শাহর মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো। পরপর চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতরে চলে এলো। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘুমিয়ে এলো। এবার সন্ধ্যা বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দা ভাই দিয়েছে। ঘুমানোর আগে পদ্মজার কাপা হাতে কাগজটির ভাঁজ খুলল। কাগজটিতে সযত্নে লেখা, সারা অঙ্গে কলঙ্ক ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। আমি পদ্মজা। এটা 3য় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।